আসসালামু আলাইকুম। এএফপিকে দেয়া জননেত্রী শেখ হাসিনার একটা সাক্ষাৎকার 10-11 ঘন্টা আগে প্রকাশিত হয়েছে এবং সেটা আবার বাংলাদেশ সহ সারা বিশ্বের অনেক জায়গায় আবার খবর হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা আসলে সবসময় আন্তর্জাতিক খবর। শেখ হাসিনার দেয়া এই সাক্ষাৎকারের কোন অংশটা গুরুত্ব দিতে হবে, কোন অংশটাকে তেমন গুরুত্ব দিতে হবে না, বা কিভাবে এই বক্তব্যগুলো পড়তে হবে, সেটা নিয়ে এই এই ভিডিওটা করছি। দেখুন, এর সাথে আরেকটা জিনিস আছে যে আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক আছে সেখান থেকে প্রফেসর এ আরাফাতের ইউটিউবে জননেত্রী শেখ হাসিনার প্রকাশিত একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটারও একটু বিশ্লেষণ করে এই ভিডিওটা শেষ করব। জননেত্রী শেখ হাসিনা যথারীতি বলেছেন তিনি ফিরবেন, তিনি জানেন ফেরার চ্যালেঞ্জ কি, তাকে জেলে নেওয়া হতে পারে, ফাঁসি দিতে হতে পারে, এগুলোর জন্য মানে তাকে জেলে নেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য যারা বাংলাদেশ এখন দখল করে আছে তারা প্রস্তুত হয়ে আছে, এসব তিনি জানেন। কিন্তু তিনি ফিরবেন, তার ফেরার এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। এটা তো সঠিক কথা। যারা প্রথমেই শুনেছিলেন যে শেখ হাসিনা একটা ডেট দিয়েছেন ফিরবেন, আমরা যারা শেখ হাসিনার কর্মী কিংবা যারা শেখ হাসিনাকে চেনেন, শত্রু এবং মিত্রপক্ষে, সবাই জানেন যে শেখ হাসিনা এইরকম একটা কথা না বুঝে বলেননি, সিদ্ধান্ত না নিয়ে করেননি। এখন তিনি ফিরবেন, সোজা কথা। এই ফেরার ক্ষেত্রে যেসব রিস্ক আছে সেগুলা বলছেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনা এগুলা বলছেন এই জন্য যে এই জিনিসগুলো বলতে হয়। উনি কি বলবেন? উনি কি বলবেন যে আমি গিয়েই তারেক রহমানের সরকারকে ফেলে দিব এবং আমি প্রধানমন্ত্রী হয়ে বসে যাব, এটা বলবেন তিনি? কিন্তু এটা বলবেন না। ফলে যে কথাগুলো বলা হয় সেটার উপর আসলে এমফাসিস করার দরকার নেই। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন, কারণ হলো বাংলাদেশটা 2024-এ যারা জঙ্গি উত্থান করেছে, পরবর্তীতে যারা দখল করেছে, তারা বাংলাদেশটাকে চালাতে পারেনি। আমাদের বক্তব্য পরিষ্কার, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউতে ওই বক্তব্যটা পরিষ্কার। মানে শেষের দিকে ইন্টারভিউর, এটা লিখিত ইন্টারভিউ ছিল, তিনি বলেছিলেন যে 2024-এর যে ছাত্র আন্দোলনের নামে যেটা হয়েছিল এটা ছিল অর্গানাইজড, প্ল্যান্ড, এটা ভায়োলেন্স ছিল এবং সরকার ফেলে দেওয়ার আন্দোলন ছিল, সুস্পষ্টভাবে বলেছেন। আর উনি ওইখানে যেটা নিয়ে সবাই ওনাকে খোঁচায় যে আপনি কি ক্ষমা চাইবেন, এক স্পষ্ট শেখ হাসিনা এটা নিয়ে কোনো কথাই বলেননি। তিনি বলেছেন যে যারা মারা গেছে তাদের সবার পরিবারের কাছে তিনি সমবেদনা জানান, কিন্তু তিনি যেটা বলেছেন যে রাষ্ট্র চালাতে গেলে একটা ছোট ঘটনা বা একটা ইনস্ট্রাকশন আইসোলেটেড দেখার কোনো মানে সেটাকে পৃথক করে দেখার কোনো সুযোগ নাই, সামগ্রিক বিষয়টা দেখতে হবে। সত্যকার হলো যে সামগ্রিক বিষয়টা আমরা বিভিন্ন বক্তব্যে বলে আসি, সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর জঙ্গি উত্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, চিফ এক্সিকিউটিভ, রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা। সুতরাং তাকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করার তা করতে হতো, কিন্তু তিনি সেটা করেননি। তিনি যেহেতু জঙ্গিদের মেরে ফেলছিল, জঙ্গিরা নিরীহ মানুষদের মেরে ফেলছিল, পুলিশ এই ধরনের আত্মঘাতী হামলার মুখে পুলিশ অনেকটা কিংকর্তব্য বিমূঢ় হয়েছে, সেনাবাহিনী ইতিমধ্যে পক্ষ ত্যাগ করে জঙ্গিদের পক্ষে চলে গেছে। এই অবস্থাতে শেখ হাসিনা চাননি যে আর মানুষ মরুক। সেই জন্য তিনি স্পষ্টভাবে তখনকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে তার একটা বক্তব্য, যেটা ইউনুসের দস্যুতন্ত্র প্রকাশ করেছিল, সেটাতে সুস্পষ্টভাবে আছে যে শেখ হাসিনা কোনোভাবেই চাননি একটা মানুষও মারা যাক। সেটাই ছিল স্পিরিট, এবং আমরা মনে করি যে শেখ হাসিনার সেই স্পিরিটটা ওনার মানে ওনার জন্য এজ এ হিউম্যান বিং কিংবা মানবতাবাদী রাষ্ট্রনায়ক এবং গণতান্ত্রিক মানসিকতার রাষ্ট্রনায়ক হিসাবে ঠিক আছে, কিন্তু আমরা মনে করি যে সেই সময় কিছু ভুল হয়েছিল। আর্মিকে মোটেই বাংলাদেশের রাস্তায় নামানোর দরকার ছিল না, আওয়ামী লীগ একাই যথেষ্ট ছিল। এখন আসলে ভেতর থেকে বোঝা যায় যে ওবায়দুল কাদেরই সঠিক ছিলেন, ছাত্রলীগই সঠিক ছিল, কিন্তু আসলে পরিকল্পনাটা ছিল না যে কিভাবে এটাকে মোকাবেলা করতে হবে, কিংবা ভারত যেভাবে তাদের ককরোচ আন্দোলনকে মোকাবেলা করেছে সেইভাবে এটা মোকাবেলা করা হয়নি। যা ভুল হওয়ার হয়ে গেছে, কিন্তু এইখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপবাদ সবাই দেয় সেটার কোনো ভিত্তি নাই, এবং সেটা আমরা মানিও না। শেখ হাসিনা সেটার সুন্দর জবাব দিয়েছেন, এবং যেগুলো আসলে মানে শোভন ভাষা, যেটাকে আমরা বলি যে ডিপ্লোম্যাটিক অ্যান্সার, সেটাই তিনি দিয়েছেন।
এখন চলে আসি যে শেখ হাসিনার যে বক্তব্য প্রকাশিত হয়েছে প্রফেসর এ আরাফাতের ইউটিউব থেকে হয়ে আওয়ামী লীগের ফেসবুকে যেটা শেয়ার করা হয়েছে, সেখানে অবশ্য জননেত্রী শেখ হাসিনা আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই বক্তব্যে যেটা থাম্বনেল করা হয়েছে সেটা আসলে সবচেয়ে মানে বক্তব্যটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অংশ নিয়ে থাম্বনেল করা হয়েছে। তিনি বলেছেন যে ওই একই কথা যেটা এএফপির সাক্ষাৎকারও আছে, যে হামলা মামলা জেল জুলুম মৃত্যু এগুলা জেনেও কিন্তু আমি এবং আমার কর্মীরা এসে দরকার হলে জেলে যাবে, এরকম একটা কথা। আমি পুরো থাম্বনেলটা ভুলে গেছি, কিন্তু শেখ হাসিনার বক্তব্য আসলে এটা ছিল একেবারে ব্র্যাকেটের মধ্যে মার্জিনের একটা মন্তব্য। মূল বক্তব্যটা ছিল ইউনুস কে মানুষ চিনতে পেরেছে, বাংলাদেশের মানুষ মনে করত ইউনুস দেশ চালালে দেশের অনেক কিছু ভালো হবে, কিন্তু দেখা গেছে যে ইউনুস ভণ্ড প্রতারক শোষক, ইউনুস ডাকাত, ইউনুস একটা বাটপার। এইটা উনি ওনার মতো ভদ্রভাবে বলেছেন। আমরা তো শেখ হাসিনার বক্তব্যকে ভদ্রভাবে আমরা যেটা মিনিং সেটাই বলছি। তারপরে শেখ হাসিনা বলেছেন যে দেশের যে আজকে দুরবস্থা এটার জন্য তাকে দেশে আসতে হবে। সত্য কথা হলো এটাই, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা তাদের সংগ্রামটা কিন্তু হলো মানুষের দুঃখ কষ্ট, মানুষের দারিদ্র ক্ষুধা এগুলোর বিরুদ্ধে সংগ্রাম। সেই সংগ্রামে তো এরা কেউ জড়িতই হয়নি, অর্থাৎ ইউনুস থেকে জঙ্গি থেকে শুরু করে বর্তমানে তারেক রহমানের সরকারও কিন্তু সেই জায়গায় কোনো ধরনের সুযোগ করতে পারছে না। আপনারা দেখেছেন যে গত অর্থ বছরের লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ এই 2026-এর মার্চ এপ্রিল মে জুন এই 4 মাসে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 2.2%, এবং তারেক রহমানের সরকারের প্রথম কোয়ার্টারেরটা এখনো খবরে আসেনি, হয়তো 2-1 মাস পরে আসবে। তারা 6.5% জিডিপি গ্রোথ ধরেছেন, এটা কোনোভাবেই পূর্ণ হবে না। এই বছর 3 থেকে 3.5% জিডিপি গ্রোথ হবে। এইটাই আমি যত আমাদের অর্থনৈতিক মুরব্বী আছেন, মানে অর্থনীতিবিদ আছেন বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধেয় এবং যারা বোঝেন এই জিনিসগুলো, আমি তাদের সাথে আলাপ করে বলছি, তারা কেউই কিন্তু এটাতে আর কোনো ধরনের উন্নতি দেখতে পাচ্ছেন না। আমি নিজে অর্থনীতিবিদ না হলেও আমি অর্থনীতি প্রাইমারি খবরগুলো পড়তে পারি, বুঝি, এবং অর্থনীতিতে আমার একটা জেনারেল পাঠ আছে, এটা ধরে নিতে পারেন আপনারা। আমি কোনোভাবেই কিন্তু দেখি না যে তারেক রহমানের সরকার কোনোভাবেই 3.5-4%-এর উপরে জিডিপি করতে পারবেন। তার মানে হলো 2024-এর জঙ্গি উত্থান করে বাংলাদেশের যে কোমর ভেঙে দেওয়া হয়েছে অর্থনীতির, সেইটা আসলে আর পুনরুদ্ধার হবে না যতদিন এখানে হাজার হাজার কথা বলা হয়, কিন্তু যতদিন বাংলাদেশে এই জঙ্গিবাদ, যে জঙ্গিরা বাংলাদেশ দখল করেছে সেটার আধিপত্য যতদিন থাকবে, সোজা কথা এই জঙ্গিবাদের আধিপত্য উঠে যাওয়ার একটাই প্রমাণ হলো যে আপনি আর এই ফুয়াদ, আপনি শাহরিয়ার, আপনি মাসুদ জামাতের এই লোকগুলোর কোনো বক্তব্য যেদিন শুনবেন না, সেদিন আপনি হয়তো বুঝতে পারবেন যে তারেক রহমান এই ব্যাপারে সচেতন আছেন। যতদিন এদের বক্তব্য আপনি রাস্তায় দেখবেন, ফেসবুকে এদের হইচই দেখবেন, গালাগালি দেখবেন, চিৎকার দেখবেন, এদের ক্ষোভ দেখবেন, এদের বিকৃত অঙ্গভঙ্গি দেখবেন, এদের গোল চোখ দেখবেন, ততদিন বুঝতে পারবেন যে তারেক রহমান সরকার আসল জায়গায় হাতি দিতে পারেনি। অবশ্য এটা ছাড়াও আরো যে স্ট্রাকচারাল চেঞ্জের দরকার ছিল সেগুলো তো তারেক রহমান সরকারের কোনো দক্ষতা নাই। আমি তারেক রহমানের সরকারকে বলবো যে আপনারা যদি বাংলাদেশের মানুষের কাছে ভালো থাকতে চান, ভবিষ্যৎ রাজনীতি নিরাপদ করতে চান, আপনারা এগুলো নিয়ে একটু ভাবুন। কেন আপনারা 6 মাস রাষ্ট্র ক্ষমতায় আসার পরও বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে এক বিন্দু সুখবর নাই? এটা একটু ভাবলে কিন্তু তারেক রহমান সরকার হয়তো বা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর এইটা না ভাবলে, এমনকি তারেক রহমান সরকারের বিশাল প্রমোটার গুলাও কিন্তু বলছে যে রাষ্ট্র কিন্তু নীরব দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। দুর্ভিক্ষ যত সরব হতে থাকবে তত কিন্তু তারেক রহমানের ব্যক্তিগতভাবে ওনার স্টেক বাড়বে। তারেক রহমান দেখুন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে বিপদ হয়েছিল এটা তো কেটে গেছে, এখন তো ফেরার পালা। কিন্তু তারেক রহমান সাহেব এবং তার যে দুর্বল রাজনৈতিক দল, যদিও জনসমর্থনে সবল, কিন্তু কৌশলে বুদ্ধিতে তো রাজনৈতিক দলটা দুর্বল, জামাতের চেয়েও বিএনপি। কাজে তারা যদি ভাবেন তাদের মঙ্গল হবে। এবং আমি বরাবরের মতো রিপিট করছি যে আমি কিন্তু বিএনপির একজন সুহৃদ, আমি বিএনপির কোনোভাবেই শত্রু না। এবং বিএনপি বাংলাদেশে টিকে থাকুক, আওয়ামী লীগ টিকে থাকুক, যে কোনো ধরনের দ্বিদলীয় ব্যবস্থা কায়েম না করলে তো আসলে গণতন্ত্র হবে না। সেক্ষেত্রে বিএনপি যদি সঠিক পথে না আসে, এটা আসলে জাতীয় পার্টি বা অন্য কোনো আধা ধর্মীয় দলগুলো এটা পূরণ করবে। সেটা তারেক রহমান সাহেবেরই উচিত এবং তার দলের নেতা বা যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের উচিত এই জিনিসটা বিবেচনা করে দেখার। আমার যতটুকু পরামর্শ দেওয়ার বাইরে থেকে আমি সেটা দিলাম।
যে কথাটা বলে এই ভিডিওটা শেষ করব, শেখ হাসিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলেছেন সেটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনা ধরাশায়ী হয়েছে, সেটাকে রক্ষা করার কথা তিনি বলছেন। আমাদের জন্য এটা অত্যন্ত সুখবর যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যত বক্তব্য রাখছেন সেখানে তিনি মুক্তিযুদ্ধের মূল্যবোধ বা মুক্তিযুদ্ধের চেতনার কথাটা তিনি বারবার আনছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি বারবার বলছি, বঙ্গবন্ধুর আদর্শ, আওয়ামী লীগের আদর্শ, শেখ হাসিনার আদর্শ এবং বাংলাদেশের বেঁচে থাকা, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সাথে সরাসরি জড়িত। মুক্তিযুদ্ধের চেতনাটা যদি ভুলও হয়ে থাকে তবুও এটার সাথে জড়িত, কিন্তু আসার কথা হলো মুক্তিযুদ্ধের চেতনা খাঁটি। সারা পৃথিবী, মানব সভ্যতা, তারপরে আপনার ইতিহাস অগ্রগতি লাভ করেছে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, যে অসাম্প্রদায়িক চেতনা, সেটার পথে। সুতরাং আমাদের তো এখানে ভয়ের কিছু নাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দেইনি, এখন দিচ্ছি। এবং জননেত্রী শেখ হাসিনার বক্তব্য আমি যতবার শুনি, আমি কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি আশাবাদী হচ্ছি। আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় যদি অটল থাকি, আমরা যদি সেটাকেই আমাদের পথ বলে মনে করি, বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে, আমরা বঙ্গবন্ধুর সম্মান পুনরুদ্ধার করতে পারবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই নিয়ে আরো অনেক বক্তব্য দেওয়ার আছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা কি, কিভাবে এটাকে রক্ষা করতে হবে এবং কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার শত্রুদের, সে যত বড় শিক্ষিত হোক, যত বড় জ্ঞানী হোক, ফিলোসফার হোক, কবি হোক, সাহিত্যিক হোক, এদের সবাইকে পাকিস্তানি সেকুলার হিসাবে চিহ্নিত করে একইভাবে বাংলাদেশের যে মূল শত্রু, ৭১-এর ঘাতক দালাল রাজাকার বাহিনী, তাদের সাথে একসাথে কিন্তু এক ব্র্যাকেটে ফেলে তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে। বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, বক্তব্যগুলো শেয়ার করবেন অন্যদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মনে হয় যে অযৌক্তিক কিছু বলেছি, প্রতিবাদ করবেন কমেন্টে এসে। আমি কিন্তু সংশোধিত হওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, ফিরতে চান, এরকম আলোচনা বেশ কিছু হয়েছে। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, এনডিটিভিকে বলেছেন, কিন্তু সবশেষ রয়টার্সকে দেওয়া যে ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান। এটা আলোড়ন তুলেছে সবচেয়ে বেশি, এবং এই আলোড়নটা আমি যদি অ্যাডভোকেট ফজলুর রহমানের ভাষায় বলি, তিনি বলেছেন যে শেখ হাসিনা এই ঘোষণা দিয়ে কি হবে না হবে সেগুলো পরের আলাপ, তো বাংলাদেশে একটা আওলা লাগিয়ে দিয়েছেন। এই আওলার প্রকোপ এখনো কমছে না। বাংলাদেশের ভিতরে শেখ হাসিনা বিরোধী যারা আছেন, বিশেষ করে এনসিপি, ওই জুলাই মঞ্চ, জুলাই ঐক্য, জামাতের সাথে জোটবদ্ধ যারা, এবং জামাতের সমমনা যারা যারা এখন মিডিয়া কিছুটা অনুকূল পরিবেশে মিডিয়ায় খুব বেশি কথা বলেন, সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, তারা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে যিনি পালিয়ে গেছেন তিনি আর ফেরার জন্য পালাননি। অর্থাৎ সোজা বাংলায় শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণাটাকে তার একটা বোগাস ঘোষণা হিসেবে বলতে বা উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা ঠিক জানি না শেখ হাসিনা কিভাবে ফিরবেন, ফিরলে পরে এটার তাৎপর্য কি হবে, ফিরলে কি হবে। তবে এইটুকু বলা যায় যে শেখ হাসিনা যদি না ফেরেন ডিসেম্বরে, তাহলে তার দল আওয়ামী লীগের জন্য এটা খুবই বড় একটা ধাক্কা হবে। এবং তিনি যে ঘোষণাটা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান, এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘোষণা। আমাদের এখানে যারা ভারতীয় সাংবাদিকরা শো করেন, তাদের সোর্সে আমরা যখন জানি, তখন তারা বলছেন যে তারা শেখ হাসিনাকে খুব কনফিডেন্ট দেখতে পান এবং শেখ হাসিনা দেশে ফিরবেনই। তাদের ভাষায় তাদের বাহিনী দেশে ফিরে আসবেন, তাদের বোন বাংলাদেশে ফিরবেন। এটার ব্যাপারে শেখ হাসিনা খুবই সাংঘাতিক রকম অটল আছেন, এবং এই ব্যাপারে তিনি দফায় দফায় ভারতে মিটিং করছেন তার সমমনা যারা, এবং তার সঙ্গে যারা দেখা করে এসেছেন তাদেরও সোশ্যাল মিডিয়া, আমি যদি নাম না ধরেও বলি, সোশ্যাল মিডিয়া ধরে বক্তব্য প্রকাশ করলে তারা বলছেন যে হ্যাঁ, তারা যতবারই দেখা করতে গেছেন তাদের কাছে শেখ হাসিনা বলেছেন তিনি দেশে ফিরবেন। এই নিয়ে আমাদের আজকে আলোচনা, শেখ হাসিনা একটা নতুন স্পিচ এসছে, যেটা বাংলাদেশের কোনো মিডিয়ায় এসছে, সোশ্যাল মিডিয়ায় এসছে। সোশ্যাল মিডিয়ায় যারা জনপ্রিয় ব্লগার তারা সেটা নিয়ে উপস্থাপন করছেন। সেই জায়গা থেকে আমরা জানতে চাই। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনারা জানেন দর্শক, আমি আগে শুরুতে বললাম যে রয়টার্সের ইন্টারভিউটাই সবচেয়ে বেশি হুলস্থুল ফেলেছে শেখ হাসিনা। রয়টার্সের পর এবার এফপি কে ইমেইলে শেখ হাসিনা একটি ইন্টারভিউ দিয়েছেন, দীর্ঘ ইন্টারভিউ। সেটা থেকে চুম্বক অংশ আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। আবারও রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন নিজেদের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। নিজের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। গ্রেফতার, কারাবন্দী হওয়া, এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। দেশের ভেতরে কেউ কেউ তার বিরোধী শিবির যারা, তারা এটাও বলছে শেখ হাসিনা যেখানে এসে নামবেন সেখানেই তার ফাঁসি কার্যকর করা হবে। ফলে তার জীবন যে ঝুঁকি থাকতেই পারে যদি তিনি সত্যি সত্যি ফিরেন, সেটা বলার অপেক্ষা রাখে না। বার্তা সংস্থা এএফপিকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে 78 বছর বয়সী শেখ হাসিনা বলেন, আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেফতার করা হতে পারে, আমাকে কারাগারেও পাঠানো হতে পারে, আমি আমার পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন, তারপর দেশে ফিরতে চাই কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর একটা ব্যাকগ্রাউন্ড উল্লেখ করা হয়েছে এখানে। গত নভেম্বরে ঢাকার একটি আদালত মানবাধিকার অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রত্যাবর্তনের আবেদন করছে। এটা ইউনূস সরকারও করেছে, এটা বিএনপি সরকারও করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবাধিকার সংস্থা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, বিচার বিভাগ ব্যবস্থাকে প্রভাবিত করা, বিরোধীদের হত্যা এবং একতরফা নির্বাচন আয়োজনের মতো অভিযোগ তুলে আসছে। এসব অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেন, অনেক অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার অংশ। অভিযোগ উঠলেই তদন্ত হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ নাকচ করে 2024 সালের ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আমার সরকার সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে এবং আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে, যেটা নিয়ে অবশ্য আমাদের দ্বিমত আছে। কারণ আমরা সেই সময়ই বলেছিলাম, ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে বা পুলিশ যখন আক্রমণ করেছে, আমরা তখন সমালোচনা মুখর হয়েছিলাম। আমরা বলেছিলাম যে শেখ হাসিনার মন্ত্রী যারা ছিল, 2-3 জন মন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারা সশরীরে স্পটে গিয়ে এই ছাত্রদের সাথে শুরু থেকে যদি আলাপ আলোচনা করতো, ঘটনা অন্যদিকে মোড় নিতে পারতো। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম কার্যত নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দেশে ফিরে আসার সক্রিয় রাজনীতি ফিরবেন কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতা আমার লক্ষ্য নয়, মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য। দুঃখ প্রকাশ, তবে ক্ষমা নয়। আন্দোলনে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানালেও শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি। তিনি বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, প্রতিটি পরিবারের প্রতি আমার সহানুভূতি রয়েছে। তবে আন্দোলনের সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা আছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত একজন ব্যক্তির একার সিদ্ধান্ত নয়। পুরো সংকটের প্রেক্ষাপট বাদ দিয়ে একটি মুহূর্তকে আলাদা করে বিচার করা সঠিক হবে না। এ হলো শেখ হাসিনার নতুন স্পিচ। আমরা বিভিন্ন দিকে হান্ট করার চেষ্টা করেছি, সার্চ করার চেষ্টা করেছি যে শেখ হাসিনা ফিরে আসার বিষয়টা আসলে কোন পর্যায়ে আছে। আমরা যেটুকু আমরা বুঝতে পারছি, আমাদের বিশ্লেষণ যে শেখ হাসিনা কোন একটা কিছু উনি হয়েছে, এটা হতে পারে সরকারের সাথে কোনো সমঝোতা আলাপ আলোচনার পথ, সেটা হলে মন্দ কিছু না। এটা হতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার কোনো একটি আশ্বাস বা কোনো একটি মেকানিজম, সেটাও হতে পারে। কিন্তু তার নেতাকর্মী অথবা তার সমর্থকদের কাছে এই বিষয়ে স্পষ্ট কোনো মেসেজ বা কোনো ধরনের ইনফরমেশন নেই। আমরা গোয়েন্দা সূত্রে যেটুকু জানতে পারি যে দেশের ভেতরে শেখ হাসিনা তার সংগঠনকে মাঠ পর্যায়ে পর্যন্ত, ইউনিয়ন লেভেল পর্যন্ত তিনি গোছানোর মতো করে ওই টেলিগ্রাম গ্রুপ বা অন্যান্য তাদের যেসব গ্রুপ আছে এইসব গ্রুপে নানান রকম যোগাযোগ করছেন। এর সাথে তার ডিসেম্বরে ফিরে আসার কোনো সম্পর্ক আছে কিনা সেটা অবশ্য আমাদের কাছে এই মুহূর্তে পরিষ্কার নয়। ফলে শেখ হাসিনা বারবার এই ঘোষণা যে তিনি ডিসেম্বরে আসছেনই, এইটা আস্তে আস্তে বদ্ধমূল হয় কিনা যে হ্যাঁ ডিসেম্বরে তিনি ফিরে আসছেন, তারপরে হুইটস নেক্সট, তারপর কি হতে পারে এই ব্যাপারে ধারণা পেতে নিশ্চয়ই কয়েক মাস অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।